মানুষ যে সমস্যাগুলো দৈনন্দিন জীবনে ফেস করছে সেটা নিয়ে আসলে কতটা আলোচনায় আসছে, সেটি কতটা গুরুত্ব পাচ্ছে, নাকি বিরোধী দলের কাছে আসলে জুলাই সনদ, সংস্কার কমিশন এই বিষয়গুলোই তাদের বেশি মুখ্য হয়ে যাচ্ছে? এবং যদি তাই হয় মানে সেটি মানুষ কিভাবে নেবে, আপনি কিভাবে দেখেন? শুনেন, এখন সমস্যার মধ্যে না আপনি এখনই তুলনা করতে পারবেন মানে কোন সমস্যাটা বড় সমস্যা, কোন সমস্যাটা ছোট সমস্যা, এটা তুলনা করা যাবে না। এই কারণে এই মুহূর্তে যে দুই দলের যে রাজনীতি, জামাতের যে রাজনীতি, বিএনপির যে রাজনীতি, তাদের রাজনীতির ক্ষেত্রে প্রধান সমস্যা হলো গিয়ে এখন এই সংবিধান কিভাবে সংশোধন হবে না হবে এটা নিয়ে, এবং তারা এটা নিয়ে আন্দোলন করবে। জামাত আন্দোলন করতেছে কেন? জামাত আন্দোলন করতেছে বোঝানোর চেষ্টা করছে। জামাত দেখেন, একটা কথা আমি বলি, স্লোগানটা কিন্তু খুব সিম্পল এবং খুব ইন্টারেস্টিং স্লোগান। স্লোগানটা হলো যে জুলাই চেতনা, জুলাই সনদ। জুলাই সনদ বাস্তবায়ন হলেই মানুষের আকাঙ্ক্ষা পরিপূর্ণতা লাভ করবে। সত্য? আমি তো সত্য মনে করি না। আমি তো মনে করি জুলাই চেতনার সঙ্গে জুলাই সনদের যোজন যোজন দূরত্ব আছে, যোজন যোজন দূরত্ব। জুলাই সনদ যেটা হয়েছে, নাম দিয়েছে জুলাই সনদ, যারা এটা করেছে, যেভাবে করেছে, এটা তাদের মতলবের মাধ্যমে করেছে। এটা হলেই মানুষের জুলাই চেতনা বাস্তবায়িত হয়ে যাবে, এটা কিন্তু মনে করি না। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই, অতি সম্প্রতি ঘটে যাবো উদাহরণ। এই যে রাষ্ট্রপতি ভাষণটা দিল যে সংসদে, এই ভাষণ নিয়ে জামাত কি করলো না করলো, বিএনপি কি করলো বাদ রাখ, সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন আওয়ামী লীগের লোকজন কি বলতেছে। আওয়ামী লীগের লোকজন এই লোককে বলতেছে গাদ্দার, এই মির্জাফর, এবং আওয়ামী লীগের সমালোচনা সে ওখানে করেছে, অনেক কিছু করছে, এবং আওয়ামী লীগের গালাগালি, আওয়ামী লীগের লোকজন তারা গালাগালি করতেছে। এই যে গালাগালিটা করতেছে, মনের ঝাল মেটাচ্ছে। আচ্ছা, এই শাহাবুদ্দিন সাহেবের কি কোনো উপায় ছিল যে এই ভাষণ যা তাকে দেওয়া হয়েছে না পড়ার? যে জায়গাগুলিতে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়েছে উনি এখানে না পড়ে পারতেন? এই যে 16 পৃষ্ঠার একটা বই, এবং এই বইয়ের একটা লাইন, কিন্তু তিনি তো পদত্যাগ করতে চাইতে পারতেন, তিনি যদি এগুলোর সাথে একমত না হতেন। পদত্যাগ করলে পদত্যাগ করলে কি এটা গঠিত হতো না? আপনাকে প্রশ্ন করতেছি কামাল ভাই, উনি কি অসুস্থ হতে পারতেন না? উনি অসুস্থ হাসপাতালে ভর্তি হতে পারতেন না? পদত্যাগ করলেন, অসুস্থ হাসপাতালে ভর্তি হতে পারতেন? অসুস্থ যদি না হয়, অসুস্থ কে কেমন ভর্তি হবে? ছোটবেলায় আমরা বলতাম জ্বর আসছে স্কুলে যাবো না, বাপে এসে থার্মোমিটার মাপতো, বলতো তো 96, একটা বাড়তি চর খাইতাম, স্কুলে যাইতাম। রাষ্ট্রপতি একটা বাড়তি চর খেয়ে ঠিক সংসদে অধিবেশনে যেত। আমি আপনাকে বলি, এটা আমি বলি আপনাকে, আমি কিন্তু এটা বলছি না, কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। তাহলে আমরা সংবিধানে বলেছি যে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সেই সম্মানিত ব্যক্তি স্বাধীনভাবে একটা কথা বলার এখতিয়ার নাই। এই সংবিধান তাকে স্বাধীনভাবে কিছু বলার এখতিয়ার দেয় নাই। এটাকে আমি এনজয় করি একজন নাগরিক হিসেবে? আমি এনজয় করি না। আমি কিন্তু মূল পয়েন্ট আসতে দিই, আমি এতক্ষণ যেটা বললাম ওটা কিন্তু মূল পয়েন্ট না, মূল পয়েন্টটা এখন আমি যেটা এনজয় করি না। তাহলে আমি তো চাইতেই পারি যিনি রাষ্ট্রপতি হবেন উনি ওনার ভাষণটা নিজে লিখবেন, নিজে পড়বেন। এটা যদি হতো তাহলে আমি বলতে পারতাম এটা সংবিধানের সংশোধন হতো, এবং আমি মনে করতাম এটা একটা সঠিক গণতন্ত্র হতো। এই যে জুলাই সনদ, এখানে কি রাষ্ট্রপতিকে সে ক্ষমতা দেওয়া হচ্ছে? বলা হচ্ছে কি রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে। ভারসাম্য কিভাবে হবে? রাষ্ট্রপতির এখন সংবিধানের দুটো ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করা। এর সঙ্গে আরো দু একটা যোগ করা হয়েছে। কি কি যোগ করা হয়েছে? প্রধান তথ্য কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা, তারপরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ করা। আরে ভাই, এইগুলো নিয়োগ করতে পারলে কি না পারলে কি ক্ষমতার ভারসাম্য হয়ে গেল? এগুলো খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি নিজের মতো করে নিজের ভাষণটা লিখতে পারবে, বলতে পারবে। এই ক্ষমতা কি এই মানে জুলাই সনদে তাকে দেওয়া হয়েছে? হয় নাই। তবে আমার চাহিদা হলো রাষ্ট্রপতিটা ব্যালেন্সিং পাওয়ার হিসাবে ওনার অপিনিয়নটা উনি বলতে পারবেন, সেটা দেওয়া হচ্ছে না। কাজেই আমি এটা বলি, জুলাই চেতনা আর জুলাই সনদকে এক করে বানাবেন না। জুলাই চেতনা জনগণের আকাঙ্ক্ষা, আর জুলাই সনদ আলী রিয়াজ, ডক্টর ইউনূস গঙ্গের, ওই গঙ্গের একটা ডকুমেন্ট। দুটো এক করবেন না। আমি মনে করি জুলাই সনদ নিয়ে সংসদে হোক, অথবা এই লোকগুলি, এই নির্বাচিত লোকগুলি, এটা আপনার
সংবিধান সংস্কার পরিষদ হোক, যেখানে হোক, ব্যাপক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সেটা হলে ভালো হতো। আমি এতে কোনো আপত্তি নাই, এর মধ্যে ভালোগুলি নেন, খারাপগুলি বাদ দেন, কোনো সমস্যা নাই। এর বাইরেও কিছু যোগ করেন, কোনো সমস্যা নাই, এর বাইরে ভালোর জন্যই করেন। কিন্তু এখন যে প্রক্রিয়াটা হয়েছে ভাই, এও বলে আমি সব মানবো, ও বলে সব মানেন, কিন্তু মানার যে প্রক্রিয়াটা, এটা নিয়ে যদি ঠিক করে নেন আপনারা, এটা আমার আপনার ব্যাপার না। আরেকটা কথা আমি বলি যে ভাই, যত কিছু বলেন, এই গণভোট বিএনপি চায় নাই। বিএনপি গণভোটে ভোট দিতে বললো কেন? তো আবার হ্যাঁ ভোট দিতে বললো কেন? বলতে বাধ্য করা হয়েছে। ওরা মনে করছে যদি আমি এটা না বলি, তাহলে এই বিরোধী পক্ষ যারা আছে, জামাত অথবা এনসিপি, তারা বলবে যে আমি জুলাই চেতনার বাইরে, এই চেতনাকে চাই না। এই ভয়ে তারা করছে এই কাজ। যদি বলা হতো যে আপনারা, এটা একটা কেমন ব্যাপার হলো? মানে এরকম একটা দল যারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, তারা ভয়ের মুখে মানে চাপে পড়ে বলে ফেললো, এখন বলছে মানি না। রাজনৈতিক দুর্বলতা, এইটা তাদের রাজনৈতিক দুর্বলতা। তারা কেন সাহস পাবে, তাদের সমস্যা। এখন সাহসটা পাচ্ছে কেন? আমি অনেক বিএনপি লোকের সাথে আলাপ করছি, তারা মনে মনে চেয়েছে তারা হাবড়ের কথা বলবে না, এবং ক্যাম্পেইনও ছিল না এর পক্ষে। একটার পর একটা চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে শেষে তারেক রহমান যে একটা সবাই বলছি, একবারই বলছেন উনি। তো যদি উনি চাইতেন, আগে বলে নাই কেন? বলে নাই তো, ওরা চায় না এটা, কিন্তু নাও করতে পারে না। যদি ওপেন হতো, সবাই মিলে যদি করতো, দেখতেন কি হতো। এইভাবে অন্য হিসাব, বুঝছেন, এইগুলি বলে লাভ নাই। রাজনীতির কে কে করছে না করছে, কিন্তু আমার কথা হলো কি ভাই, এইগুলি নিয়ে আপনারা সময় নষ্ট করলে লাভটা কি হবে? আমরা জনগণ কি পাবো? আমরা জনগণ একটা গণতান্ত্রিক সংবিধান চাই। আমরা এমন একটা সংবিধান চাই যেটা মানা সহজ হবে, জনগণের পক্ষে সহজ হবে, পলিটিক্যাল পার্টিগুলির পক্ষে মানা সহজ হবে, সরকারের পক্ষে সহজ হবে। এরকম কিছু একটা করেন, গণতান্ত্রিক কিছু একটা করেন। জি, কিন্তু শুরুতেই একদম শুরুর দিন থেকেই হুঁশিয়ারি হুমকির জায়গায় চলে আসছে, এবং বিএনপিও যেটি প্রমিস করা ছিল সেটি আসলে কতটা তার প্রমিসের উপর আছে সেই নিয়ে প্রশ্ন শুরু থেকেই শুরু হয়ে গেছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, একটু এই প্রসঙ্গেও রাষ্ট্রপতি নিয়ে আপনার কথা তুললেন। রাষ্ট্রপতির ভাষণের উপর সে সময় তো ওয়াকআউট হলো, হট্টগোল হলো, সেটা আমরা দেখলাম। এতটাই ব্যস্ত ছিল, প্রতিবাদ মুখর ছিল যে তারা আসলে জাতীয় সঙ্গীতটাও বিরোধী দল শুনতে পাচ্ছিল না। পরবর্তীতে যখন বুঝতে পারলো, তখন তারা আসলে দাঁড়িয়ে সম্মান জানালো জাতীয় সঙ্গীতের প্রতি। মানে এর এতটাই মগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে সব বলার পরেও হচ্ছিল না। কিন্তু ওই আবার সেই পুরনো আলোচনা, মানে যেটি প্রশ্ন করা হচ্ছে জামাতকে, আপনার কাছে এর উত্তরটা কি? যে তখন যখন রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নাহিদ ইসলামরা উপদেষ্টা হিসেবে, তখন কোনো হট্টগোল হয় নাই। তখন রাষ্ট্রপতিও সুবোধ বালকের মতো শপথ পড়িয়েছেন, নাহিদ ইসলামরাও সুবোধ বালকের মতো শপথ নিয়েছেন, মানে উপদেষ্টারা। এখন রাষ্ট্রপতি সুবোধ বালকের মতো এসে ভাষণ দিচ্ছেন, কিন্তু সুবোধ বালকের মতো বিরোধী দলের মানে থাকছেন না কেন? তারা কেন, তাদের কেন এখন এত প্রতিবাদ? এর উত্তর প্রথমে বলে নিই, জীবনের সবচেয়ে বড় ভুল এ জাতি করছে। এই ভুল, সবচেয়ে বড় ভুল এ জাতি করছে 5 তারিখে রাষ্ট্রপতির কাছে, 5 তারিখে এই কনস্টিটিউশন ফেলে না দিয়ে এবং শহীদ মিনারে যে নিজেরা একটা জাতীয় সরকার গঠন না করে। এবং এই উত্তরটাও রাষ্ট্রপতি নিজে দিয়ে দিলেন। যখন এই 8 তারিখে শপথের কথা আসলো, তখন বিএনপি কিন্তু কি বললেন, এই সংবিধান থেকে বের হতে চাইলেন না। রাষ্ট্রপতিকে সবাই সরায় দিতে চাইছেন। যারা যাদের কথা বলছে শপথ নিছে, শপথ তো ইউনূস সরকার নিছে, জামাত বা এনসিপি তো আর নেয়নি। এনসিপি সদস্যরা, এনসিপির আহ্বায়ক প্রধান যিনি ছিলেন তিনি, মুখপাত্র তিনি, তার এনসিপি ছিল না, তখন সে ছাত্র উপদেষ্টা হিসাবে নিলেন। আপনি ধরে নেন এনসিপি নিলেন, এই তর্কের না, এটা আপনারটাই ঠিক, নিছেন নিলেন। তখন কিন্তু তারা বলছিলেন, দেখেন ওই যে মাসুদ খান ভাই একটু আগে বললেন, নিয়ে কিন্তু ওই রাষ্ট্র ওয়াল থেকে কিন্তু সব ছবিগুলো নামায় ফেলছে। তারা প্রথম থেকেই ডিজন দ্বারা প্রেসিডেন্ট, কারণ রাষ্ট্রপতি একটা চেয়ার। আমরা কথা হলো শাহাবুদ্দিন চুপ্পুর সাহেবের কাছ থেকে নিছেন, এটা নেওয়াটাই ভুল ছিল। এবং এই নেওয়াতে যারা প্রভোগ করছে, দে আর দ্য মাস্টার অব দ্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং যাকে আমি নোবেল পুরস্কার দিতে বলছি সে আইন উপদেষ্টাকে। সো আমার কাছে একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে, আজকে যেটা বললো ভাই একটু আগে, গণভোটে আপনি নার পক্ষে প্রচার চালায় একদিন হা বললেন, আপনাকে আমি একটা প্রমিস করলাম, প্রমিস করে পরবর্তীতে রাখলাম না, এটা কি প্রতারণা না জাতির সাথে? প্রতারণা কি প্রতারণা? আপনি আপনার দ্বিতীয় কথা, আপনি যদি বলেন যে আমি ভয় বা রাজনৈতিক আমার দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতা তো আপনার প্রথম দিন থেকে আছে, যেদিন থেকে আপনি বলছেন আমার ফিরে আসাটা আমার হাতে না। তার মানে কি এই দুর্বলতা, এই ভয় তো আপনি প্রথম দিন থেকে পেয়ে আসছেন। যেমন এরশাদ সাহেবকে দিয়ে সব সময় সব কাজ করানো গেছে, কি জন্য? এরশাদ সাহেব জেলে যাবে না,
জেল সারা যা বলবেন তাই তো করবে। সেই পদ্ধতিতে এটা কি আপনারা এখন হাতে নিচ্ছেন যে সবকিছু করানো যাবে, যেহেতু আগেও করানো গেছে এখনো না করাই ফেলবেন? না না, ওনাকে দিয়ে কারা করাতে পারবে? দুর্বলতাটা, ভয়টা তো জামাতে ইসলাম বা মানুষের কাছে না। জামাতে ইসলামের তো একরকম না, আমার পরোক্ষ চাপ ছিল। প্রতিপক্ষের কাছে না, প্রতিপক্ষের কাছে না। আপনি যার কাছে বলছেন, যে যখন আপনাকে সিগন্যাল দিছে ফিরে আসো, তখন আসছেন। সে প্রতিপক্ষ তো জামাত ইসলাম বা এনসিপি না। আর দ্বিতীয় আর একটা জিনিস দেখেন, একটু আগে যেটা কিন্তু বললে, জামাতে ইসলামী বা এনসিপির তো চাপ ছিল যে এই মানে হ্যাঁ বলতে হবে গণভোটের পক্ষে, গণভোট না হলে বা জুলাই সনদ না হলে কোনো নির্বাচন নেই, এগুলো এই চাপটা তো না না জামাতের না, আপনার ওই যে ছিল। ভাই যেটা বললো সেটার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত। জুলাই চেতনা এবং জুলাই সনদ, জুলাই চেতনারই হচ্ছে রিফ্লেকশন জুলাই সনদ। ভাই যদি আপনার মনে হয় যে এটা নাই, আপনি তো সুশীল সমাজের অংশ, আপনি যে বললেন না কেন যে এগুলো জুলাইতে অন্তর্ভুক্ত করেন? এগুলো এই সবচেয়ে বড় দুর্বলতা রাষ্ট্রপতির সম্পর্কে শোনেন। কি বললো শফিক রহমান, আমাদের সবচেয়ে কি বয়স্ক এবং কি বলবো জ্ঞানগর্ভ সাংবাদিক সাহেব, উনি কি বললেন? সবচেয়ে বড় দুর্ভাগ্য জাতির রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকরা পরিবর্তন হয়ে যায় কেন? এবং সেই সাংবাদিকদেরকে কিন্তু একটা খারাপ কথাও বলছিল। আজকে যে কথা বললেন শোনেন, আমি যদি দিতে না চাই আমাকে দেওয়াতে পারবে? রাষ্ট্রপতি যদি বলতো, এই ভাষণ তো উনি পড়ছেন, পড়ে এসে তো ডেলিভারি দিচ্ছেন যে না সংসদে এখন দাঁড় করা দিয়েছি পুতুলকে, এখন তুমি পড়ো, আগে দেখতেও পাওনি। তা তো না, উনি তো পড়ে এসছেন। কমল ভাই ঠিক না ভুল বলেন? আগে তো সে একবার রিভাইজ দিয়ে এসছে, রিভাইজ দিয়ে এসে যদি বলতো না ভাবা আমি পড়তে পারবো না, তাহলে আমার কাছে কি দেশ আগে, তাতে আমার জীবন যাবে যাবে। আপনি মুগ্ধরা বা যে ওই ছেলেটার চিঠিটা যেটা পড়ছে ওই সংসদে, যে আয়াজ কি লিখে গেছে মাকে, যেটা প্রতিবন্ধী যদি যেতে পারে আমি যেতে পারবো না, মৃত্যু তো হবেই। তা আপনি তো একটা আদর্শকে ধারণ করেন ভাই, আমাকে দিয়ে এটা বলা যাবে না। তার মানে আপনি আদর্শ নাই আপনার কাছে, আপনার নিজের জন্য আপনি দেশকে বিক্রি করে দিতে পারেন, এবং এটাই আওয়ামী লীগ। সারাদিন চুপ পূজা আওয়ামী লীগ, তাই কারণ আওয়ামী লীগকে দেশ বিক্রির কোনো সুযোগ নাই। তাকে বিএনপি যা বলবে বা সরকার দল যা বলবে তাই করবে না, ওটা একই জিনিস ছিল তখন। ইন্ডিয়া যা বলবে আওয়ামী লীগ তাই করবে। আজকে এই বিএনপির বেলায় আমি তাই বলতেছি, বিএনপির এই আচরণ ভালো লাগতেছে না, মনে হচ্ছে আবার সে আমি পতধ্বনি শুনতে পাচ্ছি, আওয়ামী লীগের পতধ্বনি শুনতে পাচ্ছি। ইন্ডিয়া যা বলবে তাই করতে হবে। শোনেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ক্ষমতায় থাকবেন। জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, ক্ষমতা থেকে ফেলে দেবেন। দুইটাই দায়। এক হচ্ছে ইন্ডিয়া বলে দিছে জুলাই সনদ বাস্তবায়ন করো না, উনি করতে যাচ্ছে না, জনগণ আপনাকে ফেলে দেবে। সো আপনি একটা উভয় সংকটের মধ্যে কিন্তু আছেন, একদম সূক্ষ্ম লাইনের উপর দাঁড়িয়ে। আপনি এখানে যে 30 তারিখের পর আমার কি আছে ওয়েটা আপনি আমাকে বলেন। ওনারা যদি এই জুলাই সনদ না মানতে চায়, রাজপথ ছাড়া আমার কোথায় পথ আছে? এবং রাজপথে আপনি সমাজতন্ত্র সবকিছু আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন। আপনি কনস্টিটিউশন তুলে আনলেন কোন রাজপথে? বিপ্লব কি এই কনস্টিটিউশন মেনে হয়েছে? আপনি যে শিলংয়ে থাকলেন এতদিন, কোন কনস্টিটিউশনের বলে? আপনি কি ভারত সরকারের বিরুদ্ধে? এটা নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে, কিন্তু মানে ইন্ডিয়া নিয়ে আসবে, ইন্ডিয়া ফেলে দেবে, তাহলে এই ভোট, জনগণ, অন্তর্বর্তী সরকার এগুলো কি সব হয়ে যাচ্ছে। আমার এটা একটা কথা শোনেন বোন, আপনাকে যদি জোর করে কোনো দেশের কেউ নিয়ে যায়, আপনি যখন ফিরে আসবেন, যখন বলবেন যে এখন আর আমার জীবন, আপনি তখন মন্ত্রী, আপনি কেন ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতেছেন না? আপনাকে তো বলতেছে জোর করে তুলে নেওয়া যাওয়া হলো, ওই দেশে আপনাকে অন্যায়ভাবে এতদিন রাখা হলো, কারা রাখলো, কি করলো, আপনি তার তদন্ত চাচ্ছেন না কেন? স্বাধীন তদন্ত চাইলেন না কেন? আমাকে কিভাবে রাতের অন্ধকারে কোন বর্ডার দিয়ে নিয়ে যাওয়া হলো, এর স্বাধীন তদন্ত চাই। আপনি তো তা চাচ্ছেন না। আপনি সালাউদ্দিন সাহেবকে এই তদন্ত চাচ্ছেন যে আমাকে এতদিন শিলংয়ে রাখলে, শুনলাম বুঝলাম আপনার পরিবার টাকা দিচ্ছে, সব করছে। আপনি তো এটা কি আপনার মতো হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আপনার কত বড় বাংলোতে রাখার ক্ষমতা কোথায় থেকে আপনি টাকা পাইলেন? আপনি কি ছিলেন? এটা প্রতিমন্ত্রী ছিলেন। এতদিন আপনি ওই বাংলোতে থাকলেন, টাকা কে আর দিল আপনাকে? আপনি এসে প্রথম দিন এস আলমের গাড়িতে, না আমার কথাটাকে শোনেন, প্রথম দিন এসে আপনি এস আলমের গাড়িতে উঠলেন, উঠে আবার ভুল স্বীকার করলেন আমার ওঠা ঠিক হয়নি। আপনি সেদিন বক্তব্য দিতে যে ইন্টেনশনালি কি বললেন, জুলাইয়ের কথা পরে এসে ভুলে গেছিলাম। মানে জুলাইকে আপনারা এতখানি চেতনাকে ধারণ করতেছেন যে জুলাইকে এই 18 মাসের মধ্যে যে মেজরিটি পাইছেন, এখন জুলাইকে ভুলে গেছেন, এখনো শিলংকে ভুলে গেছেন। কেন বলি ইন্ডিয়ার কথাটা? আপনি তো ছিলেনই। আপনারাও তো মানে জামাত ইসলাম তো জাতীয় সংগীতে দাঁড়াতে ভুলে যাচ্ছে, ভুল করছে, বুঝতে পারছে না। এবারে আপনাকে বলি, প্রধানমন্ত্রী কি এখন পর্যন্ত বলছে যে প্রথম দিনের অধিবেশনে স্যাবোটাজ করছে এই আওয়ামী লীগের যেসব কর্মচারীরা এখানে হচ্ছে অ্যাপয়েন্টেড ছিল? আওয়ামী লীগের কর্মচারীরা যারা অ্যাপয়েন্টেড ছিল এই সংসদে, তারাই তো আছে সংসদে। একটা প্রথম দিন, এতদিন পর একটা সংসদ বসবে, আপনি মাইক সিস্টেম চেক করবেন না 10 বার? দেন আমরা এখানে যদি আপনি এই টক শোতে দেখেন যে দুই পার্টি যদি খুব বেশি চিৎকার চেঁচামেচি করে, কারো কথাই শোনা যায় না, শোনা যায়।
কিন্তু এটাও আপনাকে বলতেছি, আমাদের আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। রাষ্ট্রপতি আসার আবার একটা জিনিস, রাষ্ট্রপতি আসা এবং জাতীয় সঙ্গীতের মাঝখানে কিন্তু কোনো পজ নেই। মাসুদ কামাল ভাই ঠিক না ভুল বলেন, তিনি আসা শুরু করবেন, জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়ে যাবে। তা আমি রাষ্ট্রপতিকে সম্মান দেবো না বলে বসেছি, বসার সঙ্গে যখনই আমি দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে, তার মানে ওই যে বললাম কুটচালটা কি, রাষ্ট্রপতিকে তখন সম্মান দিতে আমি বাধ্য করবো, কারণ পিছনে আমি জাতীয় সঙ্গীত লাগাই। মানে রাষ্ট্রপতিকে সম্মান দেবেন না বলে জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়ানো যাবে না? না না, দাঁড়ালাম তো সঙ্গে সঙ্গে, যখনই শুনলাম তখন দাঁড়ান, দুইটা কাজই তো করলাম। জাতীয় সঙ্গীত শোনেন, দেশ তো আমার, দেশ নেই মানে আমি আপনি কেউ নেই। এই যে এত চিল্লা চিল্লি করতেছি কিসের জন্য? এই দেশটার জন্য তো, এই হতভাগা মায়ের জন্য তো। আমার এই মাটা এত হতভাগা কেন? এই যে মাসুদ কামাল ভাই বলতেছে, আমি বলতেছি, আপনি বলছেন কি আমরা এই দেশটার তো ভালো চাই। তো এই দেশটার ভালো চাই যার হাত দিয়ে, তাকে দিয়ে আপনি আর একটা জিনিস শোনেন, রাষ্ট্রপতি যা বলছে, তারপর রাষ্ট্রপতি কি নিজে রাজসাক্ষী হয়ে যায়নি আওয়ামী লীগের বিপক্ষে? আওয়ামী লীগ যা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট, এটা তো এখন এই সংসদের প্রসিডিং এ চলে আসছে। এখানে কোনো গণতন্ত্র ছিল না, কোনো ইলেকশন হয়নি। তাহলে উনি নিজেদের নির্বাচন দিতে হলে রাতের ভোটে সংসদের দ্বারা, সেই নির্বাচন কিভাবে বৈধ হলো? সেই নির্বাচনটা বৈধ হয় কিভাবে? সালাউদ্দিন ভাই যে একদিকে কনস্টিটিউশন দেখাবে আর একদিকে নিজের কাজগুলো দেখাবে, তাহলে তো হবে না। এটা তো দ্বিচারিতা হয়ে যাচ্ছে তার প্রতি মুহূর্তে। তিনি বুঝতাম যে এই ভারতের বিরুদ্ধে সে ইনকোয়ারি চাইতো। জি মাসুদ কামাল, আমি প্রশ্ন না করি, আপনি আপনার মূল্যায়ন যদি বলেন। এখানে একটা কথা আমি বলি, এখানে কিন্তু অনেকগুলো ঝামেলা আছে। আসলে কিভাবে যে ওনারা যদি এই সংবিধান সংস্কার পরিষদের মিটিং বাদ দিয়ে জাতীয় সংসদে নর্মালি এই সংবিধানের সংশোধন করতে যায়, ওই স্বার্থের ক অনুযায়ী অনেক ঝামেলা আছে, যেটা নাকি শাহরিয়ার ভাই বললেন। এটা আমি কিন্তু এটা অস্বীকার করছি না, আছে। আবার ধরেন যদি সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যায়, তো সেখানেও কিন্তু ঝামেলা আছে। ঝামেলা আছে, এই সংবিধান সংস্কার পরিষদ আমি পাইনি কই? এটা 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 কোথায় পাইলেন? এটা কি সংবিধানে আছে? নাই তো। তো এই ঝামেলা অনেকগুলো আছে। এখন যে জিনিসটা হলো কি, আপনি যেভাবে ধরেন কি হবে, আমি ধরা যাক কি হবে, আমরা হাইপোথেটিক্যালি ধরতে পারি, আমি যদি যেভাবে বুঝি, এই জাতীয় জামাত ইসলাম রাস্তা আন্দোলন করবে, তার সঙ্গে এনসিপিও থাকবে, কিন্তু আন্দোলন হবে, হওয়ার পর কিন্তু জাতীয় সংসদ ঠিকঠাক মতো বসবে। বসার পর ওনারা এই জাতীয় সংসদের মধ্যে কিন্তু সংবিধান সংস্কার করে ফেলান। এমন বলবে সাতের ক, ওটা নিয়ে কোনো আলোচনাই করবো না, সাতের ক আছে থাক, আমার কাজ আমি করবো, করে নিয়ে ফেলাই দিল। তারপরে দেখবেন যখন হয়ে গেল, তখন তারা বলবে যে এটা আমরা করছি ওই ডক্ট্রিন অফ নেসেসিটি কারণে করছি বলে দিবে, তখন আর আপত্তি করবেন। এরকম একটা হয়ে যাবে, এবং একটা চোর কাটার মতো বিধেই থাকবে, আইনগত ভাবে একটা প্রশ্ন থেকেই যাবে। অনেকগুলো যে আছে, যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, ওই যে 106 এর আদলে তারা মানে ওটার উপর নির্ভর করে সরকার গঠন করলো তো 106 এর দেখেন তো আপনার অ্যাপিলেট ডিভিশনে ফুল কোর্ট পড়ছে। ফুল কোর্ট কোথায় পড়ছে রে ভাই? কোথায় পড়ছে? ওই সময় তো প্রধান বিচারপতি ছিল ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টের যে তালিকা ছিল, ওরা যে তালিকা দিছে, ওগুলো তো চিফ জাস্টিস ওখানে ছিল। ফুল কোর্ট আদৌ বসছে কিনা এটা নিয়েও তো বসছে, মানে তো এক জায়গায় বসে দিতে হবে, নট নেসেসারিলি। তারা তো মানে ধরেন, আমি যুক্তির জন্য, আমি জানি না যে তিনি দিয়েছেন কিনা আদৌ, এই নিয়ে প্রশ্নটা রয়েই গেছে, কিন্তু ক্যান্টনমেন্টেও তিনি স্বাক্ষর করতে পারেন। আমি বলছি আপনাকে, এই সমস্যাগুলো কেউ কোনো প্রশ্ন করে না। কেন করে না? যে প্রশ্ন করে তো কোনো লাভ নাই। আমি মানতে চাই যে 106 এর মাধ্যমে একটা মানে আপনার সাজেশন পাওয়া গেছে, এটা আমি বিশ্বাস করতে চাই। বিশেষ করে বসে আছি, সমস্যা তো নাই, পুরো জাতি বিশ্বাস করতে চায়, আলোচনা শেষ। ওভাবে সাতের ককে ইগনোর করে সাইডে রেখে সংবিধান সংশোধন হয়ে যাবে। হয়ে গেলে পরে আমরা এটা বলে নেবো যে এই কারণে আমরা করছি। এটা আপনার কাছে একটা সহজ সমাধান আছে, কিন্তু দুই পক্ষ তো মানতে হবে। তারা তো এই বিষয়টা দুই পক্ষ একইভাবে মানছে না, চাইবে না। কিন্তু কাজ হয়ে গেলে তারপরে মানবে। কাজ হয়ে গেলে তোর বলবে না যে মানি না। দেখা যাক মানার দিকটা কোনটা কত দূর যায়। কিন্তু রাষ্ট্রপতি ইস্যুটাতে আপনি এখন মানে কি বলবেন? এখন নাহিদ ইসলামও বলছেন যে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব, সেটাতে তারা থাকবেন এবং তারা বলবেন যে কেন ওয়াকআউট করেছেন, কিন্তু ধন্যবাদ জ্ঞাপন তারা করবেন না। কিন্তু প্রথম দিনেই তারা ওয়াকআউট করে বেশ হট্টগোল, সেটি নিয়ে খুব আলোচিত হচ্ছে এখনো পর্যন্ত। ওইটা আমি পছন্দ করি নাই। আমি বলে আমার অবস্থান থেকে আমি ওইটা পছন্দ করি নাই ভাই। সত্যি কথা বলতে ওই সময় আমি সংসদে ছিলাম, আমি ওই সময় আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম আগে দেখার জন্য। তো ওখানে ছিলাম, এবং ওই যে বলতেছে যে আমরা শুনতে পাই নাই, শুনতে না পাওয়ার তো কোনো কারণ নেই। কারণ এখানে বলি আপনাকে, কারণ না হলে এই কারণে ওই সময় যখন জাতিসংঘ শুরু হয়েছে, ঠিক তখনই দুটো বড় বড় স্ক্রিনে জাতীয় পতাকা দেখানো হচ্ছিল। তো আপনি সঙ্গীত না শুনলেন, কানে শুনেন নাই, সাউন্ড সিস্টেম খারাপ ছিল,
শব্দ তো শোনা গেছে, ধরলাম শোনেন নাই, জাতীয়বাদ তো দেখছেন রে ভাই, ওটা চোখের ব্যাপার, দাঁড়ালেন না কেন? তার দাঁড়ায় নাই এই কারণে, আমি বলছি না কিন্তু তারা অবজ্ঞা করে দাঁড়ায় নাই, তারা মানতে চায় না, তারা জামাত এই জন্য দাঁড়ায় না, আমি কিন্তু ওই লাইনে যাচ্ছি না। আমার কথা হলো কি, তারা তখন এই প্রেসিডেন্টকে অবজ্ঞা করার ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস ছিল, আশেপাশে অন্য কিছু খেয়াল করে নাই, এই কারণটা ছিল। কিন্তু আমার কথা হলো যে এত জরুরি তো ব্যাপারটা ছিল না। আপনি প্রেসিডেন্টকে অশ্রদ্ধা করতে চাচ্ছেন কেন করে? আপনি কি লাভ? এখানেও তো যখন আপনি শপথ দিয়েছেন তখন তো ব্যক্তিটা ইম্পর্টেন্ট ছিল না, ছিল পথটা। এখানেও ওভাবে নিতেন, এতে সমস্যাটা কি হতো? এতে কি মহাভারত অশুদ্ধ হতো ভাই? কিছুটা। ব্যাপারটা হলো কি, দেখানো যে আমরা এটা চেয়েছি, আমরা এটা মানি না, এটা দেখিয়ে কি লাভ হয়েছে আমি জানি না কি লাভ হয়েছে, বাট আমি মনে করি এটা কোনো ভালো উদাহরণ তৈরি হয় নাই। আবার ধরেন সংসদে আপনি ওয়াকআউট করতেই পারেন, করেন, ওয়াকআউট তো করেন, তারা তো কেন হট্টগোল করেছি। এবং যেভাবে এনসিপি লিডাররা, আমি জামাতকে এখানে কিন্তু ওইভাবে বলবো না, আমি দৃশ্যমান দেখেছি এনসিপি লিডারদেরকে, তারা যেভাবে দুই হাত প্রসারিত করে একদম মানে 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 ভঙ্গিমা, স্লোগান দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া, এটা কোনো জামাতের আমিরও ওই সময় শক্ত মানে বেশ জোরালো ভাবেই বলছিলেন, দেখেই বোঝা যাচ্ছিল। উনি বলছিলেন না ভাই, আমি বললাম তো, কিন্তু ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল লিডারদের, এটা দৃষ্টিকোণ লেগেছে আমাদের কাছে, এটা সবাই বলেছে আশেপাশে, আমি দেখেছি তো। প্রয়োজন ছিল না তোর ভাই, আপনি ওয়াকআউট করেন, বলেন আমি প্রতিবাদ ওয়াকআউট করলাম, হয়ে গেল। স্লোগানের ভাষা তো আমরা জানি, স্লোগানের ভাষা কখনো নিয়ন্ত্রণে থাকে? ওখানে ওই দিন ছিল না। তো দরকারটা কি এগুলি করা? আপনি পছন্দ হয় না, চলে যাবেন। তো এই বিষয়গুলি কিন্তু আছে, যে মানে আমি মানে বলবো কি, এগুলি আর পুনরাবৃত্তি না হওয়া ভালো। ধন্যবাদ জ্ঞাপনের যে আলোচনা, সেখানেও কি এরকম পুনরাবৃত্তি হবে কিনা কি মনে হয়? ব্যারিস্টার শাহরিয়ার কবির এক এবং একটা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতিকে স্বৈরাচারের দোসর বলে মানে সেই হট্টগোল বা যদি বলি যে প্রতিবাদ, সেটা যা দেখা গেছে, যেটি আলোচনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আসলে 1400 মানুষ হত্যায় অভিযুক্ত স্বৈরাচার, তার দোসর করে বলা হচ্ছে রাষ্ট্রপতিকে, এবং সেখান থেকে তার অপসারণ দাবি করছে। 30 লক্ষ শহীদ, মানে 30 লক্ষ গণহত্যার সহযোগী বা তাদেরকে যারা, তাদের দোসর যারা, তারা এই মানে দাবিটা তুলছে। ফলে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে, দেখছিলাম। কি বলবেন? প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কথা বলি। মাসুদ কামাল ভাই এই জাতির বড় সৌভাগ্য যে শেখ মুজিবের মতো কোনো লোক সেদিন ছিল না, থাকলে শাহেদ আলীর মতন চেয়ার ছুঁড়ে মেরে দিত রাষ্ট্রপতির কাছে। আর শেখ মুজিব সেদিন চেয়ার ছুঁড়ে মারছে বলে 7ই মার্চ পাইছে, 25শে মার্চ আসছে, 16ই ডিসেম্বর আসছে, একটা স্বাধীন দেশ পাইছে। সূচনাটা শাহেদ আলী ডিপটি স্পিকারকে চেয়ার ছুঁড়ে মেরে ফেলে তো শেখ সাহেব মেরেই ফেলে দিলেন। আজকে তো আপনি বলতেছেন এগুলো হয়নি হট্টগোল। হট্টগোল কাকে বলে, কত প্রকার, কি কি, শেখ মুজিব না তার আগের থেকেও দেখায় দিছে। আপনি ইন্ডিয়ার সংসদের দিকে যা তাকায় দেখেন, ওটা আরো দেখি মাইক ছুঁড়ে মেরে দিছিল আলমগীর কবির সাহেব, খেয়াল আছে? তখনকার মন্ত্রী ছিল আমার এলাকার আলমগীর কবির সাহেব। সো এই ধরনের কথাগুলো বলে লাভ নেই। আর আমার বয়স কম তো, কিন্তু সব মনে আছে, এই হচ্ছে আর এক সমস্যা। আর দ্বিতীয়টা কথাটা হচ্ছে যে আপনি যেটা বললেন ওয়াকআউট করবে, জরুরি কোনটা? জরুরি এইটা যে 1400 লোককে আপনি মেরে ফেলে দিচ্ছেন, সেই সময় তো আপনি ভাই একটা বিবৃতি, আর আপনি বললেন রাষ্ট্রপতি বিবৃতি দিতে পারে না, তাহলে আপনি কালের কণ্ঠে বিবৃতি দিলেন কিভাবে? রয়টার্সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিবৃতি দিলেন কিভাবে? তো যখন রয়টার্সে দিচ্ছেন তখন তো ইউনূস সাহেবের কাছ থেকে অনুমতিই নেননি। তাহলে কি কালের কণ্ঠের এইটা কি তারেক সাহেব ইন্ডোর্স করে দিছে যে তুমি আবার বলো যে ইউনূস সাহেব অবৈধ, তোমাকে জোর করে আটকায় রাখছে? এটা দ্বিচারিতা। প্রথম কথা হলো যে রাষ্ট্রপতি যে অন্যায় করছে, রাষ্ট্রপতি অবৈধ, এটা আমাকে দেখাতেই হবে। এবার দ্বিতীয় কথাটা বলি, হ্যাঁ দুইটা মত তো থাকবে পৃথিবীতে, সবাইকে একটা সংসারে থাকলেও কিন্তু 100% কাউকে আপনি সুখী করতে পারবেন না। আর যেটা বললেন 71 সাল নিয়ে, শোনেন, এই আমি এক টকশোতে বলছিলাম খুব দুঃখ নিয়ে যে 71 প্রোডাক্ট হয়েছে। শোনেন, 71 হচ্ছে মহান স্বাধীনতা, এই মূল্যবোধটাকে ধারণ করে নিয়েই ওখানে কথা উঠলো যে কি যাদের নাম দেওয়া হচ্ছে এনাদের নাম দিতে পারবে না, এরা সব রাজাকার ছিল। আরে বাবা, শাহ আজিজুর রহমানকে তাহলে ইতিহাস থেকে বাদ দাও। আজিজুর রহমান সাহেবের, আব্দুর রহমান বিশ্বাস, এনাদের তুমি নাও নেই। আর যদি টাইম নিয়ে থাকে আজকে এই প্রশ্ন তুলতেছে, তাহলে এই প্রশ্ন কারা তুলতেছে? যারা 1% না 0.5% ভোট পায়নি, তারা চায় এই বিভেদ। যেমন আমি এই কালকে একজনের কথা বলছিলাম যে বিভেদ তৈরি করে কোনো লাভ নেই।
আর আপনি বলতেছেন মানুষ 40% লোক তো ভোটই দিছে, তা আপনি তারপরে বলবেন স্বাধীনতা বিরোধী? আরে ভাই, আপনি তো সেটা, এই ইস্যুটা নিয়ে আপনি সংসদে কথা বলেন। আপনি যে বলতেছেন সেটা তো যে আমরা এখন দিয়েছে, 40% মানুষ ভোটটা এখন দিয়েছে এই সময়, এখন দিল, তখন তো কিন্তু 71-এর মানে আমি বলছিলাম যে এই আলোচনাটার আপনার কাছে মানে বেস আমার কাছে আপনি 71-এ জামাত ইসলাম নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ কি জামাত ইসলাম 71-এর বিরোধিতা করেনি। যেটা করছে যে অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করছে, যেটা খালি ইয়া না, এই যে আজকে বোধহয় দেখলাম আলতাফ সাহেবও কি বলছে, ইন্ডিয়া সাহায্য করছে যাতে দুই পাকিস্তান আলাদা হয়। আমাদের স্বাধীনতার জন্য ইন্ডিয়া কোনদিন সাহায্য করেনি। আমিও একই কথা বলতেছি যে বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক ভুল কি ছিল? অখণ্ড পাকিস্তান চাওয়া। কিন্তু তারা, আমরা যেটা বলতেছি মা বোন এগুলো, আপনি এগুলোর বিচার করেন না কেন? বিচার তো করেননি। না করা পর্যন্ত আপনি একটা দলকে কেন লেবেল? জামাত ইসলামের কয় % ভোট আছে? সো এই মিথ্যাচার গুলো বন্ধ করতে হবে। আর যে কারণে দেখাচ্ছি আজকে বিএনপি যে মিথ্যাচার করে জুলাই সনদকে অবমাননা করতেছে, রাজপথ ছাড়া কোনো উপায় নাই। মাসুদ ভাই, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। আরে কাঁদতেই হবে, কান্দার জন্য আমরা জন্মাইছি কান্দার জন্য। 90 সালে কাঁদছি, 96 কাঁদলাম, আবার বছর কাঁদছি। বাচ্চা উল্টা পাল্টা কাজ করছেন, বাচ্চা উল্টা পাল্টা কান্না করলে সব থাপ্পড় খায়। না না, চাপ থাপ্পড় খানা আর ছোট হয়তো বলে বুড়াক বাবা চ্যাংরাক খাবা, কিন্তু কথা হচ্ছে তারপরও কিন্তু দুধ দিতেই হবে। বাচ্চাকে ওই যে পিঁপড়ায় রাখলে কামড় দিবে, ওই অবস্থা আমাদের। মাকে রাখবো।